আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যে কোনো ধরনের শক্তিশালী সামরিক সক্ষমতা তৈরি করা, সেটা আবার পশ্চিমা বিশ্বের কোনো ধরনের সহযোগিতা না নিয়ে বা পশ্চিমা বিশ্ব থেকে কোনো ধরনের যন্ত্রাংশ বা প্রযুক্তি বা কোনো পণ্য আমদানি না করে সেটা বাস্তবায়ন করা একটা সময়ে শুধু দুষ্কর ছিল না, একেবারে অসম্ভব ছিল। দেখুন, আমরা কিন্তু দেখেছি যে তুরস্কের ড্রোন সক্ষমতা যখন শক্তিশালীভাবে সামনে আসছিল, তখন কানাডা কি করে এই বারাক্তার ড্রোনে ব্যবহারকৃত যে ক্যামেরা রয়েছে সেটার সাপ্লাই বন্ধ করে দেয়। কিংবা যখন আমরা দেখেছি যে তুরস্কের তৈরিকৃত যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে পাকিস্তানে তুরস্ক রপ্তানি করতে চেয়েছিল, তখন এর যে প্রধান ইঞ্জিন রয়েছে সেটা রপ্তানি বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। এমনকি আমরা এমনও দেখেছি বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ করে এবং এর পাল্টা পদক্ষেপ হিসাবে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা রাশিয়ার ভেতর সকল ধরনের চিপ রপ্তানি বন্ধ করে দেয়, মাইক্রোচিপ, তখন রাশিয়ার মিসাইল তৈরির কারখানা এবং বিভিন্ন ধরনের সমরাস্ত্র তৈরির কারখানা কি করে হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এবং যে কোনো ধরনের সমরাস্ত্র তৈরি করার জন্য পশ্চিমা টেকনোলজির কোনো না কোনো ভূমিকা থাকে। বিশেষ করে এই আন্তর্জাতিকভাবে মাইক্রোচিপের যে অবদান সেটা কিন্তু অসীম। তবে এক্ষেত্রে প্রথম দেশ হিসেবে আমরা দেখেছি চীনের সক্ষমতা তৈরির ব্যাপার, যে পশ্চিমা বিশ্বের কোনো সহযোগিতা ছাড়াই তারা একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে ফেলেছে এবং তাদের মিসাইল উৎপাদনের জন্য এবং বিভিন্ন ধরনের আধুনিক সরঞ্জাম তৈরি করার জন্য পশ্চিমা বিশ্বের সহযোগিতা লাগে না। অবাক করার বিষয় হলো যে আমরা এমনও দেখেছি যে আমেরিকা চীনকে মোকাবেলা করার জন্য যেই অস্ত্র নিয়ে গর্ব করে এবং তারা দাবি করত যে এই অস্ত্র কোনোভাবেই কিন্তু চীনের কাছে নেই, পরবর্তী সময় দেখা গেছে সেই অস্ত্র তৈরির যে প্রধান কাঁচামাল রয়েছে সেটাও আমদানি হয়েছে চীন থেকে। যেমন ধরুন F-35 লাইটিং টু যুদ্ধ বিমান, পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান, যেটা রাডারকে ফাঁকি দিতে পারে। আর এই রাডার ফাঁকি দেওয়ার কৌশলে সবথেকে বড় অবদান হলো তার বডিটি যেই উপাদান দিয়ে তৈরি হয়েছে তার ফর্মুলা। পরবর্তী সময় দেখা গেছে যে চুম্বকীয় সেই ধরনের যে মেটালটা রয়েছে সেটা চীন থেকে আমদানি করে আমেরিকা স্বল্প মূল্যে, তারপর তারা বিমানটি তৈরি করে। এই ধরনের তথ্য যখন প্রকাশ্যে আসে তখন ন্যাটো অন্তর্ভুক্ত দেশগুলো কিন্তু যুক্তরাষ্ট্রের কাছ থেকে তাদের F-35 যুদ্ধ বিমানের যে ডেলিভারি প্রক্রিয়া সেটা বন্ধ করে দেয়। তারা ডেলিভারি নিতে রাজি হয়নি। এখনো পর্যন্ত F-35 লাইটিং টু যুদ্ধ বিমানের ডেলিভারি কিন্তু বন্ধ রয়েছে। এবং এই জায়গায় কিন্তু আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আজকের এই ভিডিওতে এই সক্ষমতা এবং পশ্চিমা বিশ্বের দুর্বলতা, এই বিষয়কে কেন্দ্র করে এই ভিডিওতে আমি কেন আলোচনা করছি, এর যথেষ্ট কারণ রয়েছে। দেখুন, ইরান একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা এবং তাদের সামরিক উৎপাদন ব্যবস্থা তৈরি করেছে, যেটা সম্পূর্ণভাবে পশ্চিমা সহযোগিতার বাইরে। ব্যাপক ভিত্তিতে রপ্তানিযোগ্য শিল্প গড়ে না তুললেও ইরান তার অভ্যন্তরীণ চাহিদার বিভিন্ন ধরনের মিসাইল, বিভিন্ন ধরনের ড্রোন, এমনকি হাইপারসনিক মিসাইল তৈরি করার জন্য যে মাইক্রোচিপ দরকার সেটা তার দেশে তৈরি করার প্রযুক্তি আয়ত্ত করে তৈরি করছে। এজন্য কোনো দেশের মুখাপেক্ষী তাকে হতে হচ্ছে না। আর এক্ষেত্রে আরও চমকপ্রদ তথ্য হলো যে ইরানের সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আমেরিকার পক্ষ থেকে যখন তাদের বিভিন্ন কৌশলগত যে সকল প্রতিষ্ঠান রয়েছে, যেমন নাসা সহ বিভিন্ন গ্রুপ, তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যে চীন থেকে মাইক্রোচিপ আমদানি করা যাবে না, ক্রিটিক্যাল মাইক্রোচিপ। আর এই জন্য নাসার মতো আমেরিকার বিখ্যাত কোম্পানি গোপনে ইরান থেকে মাইক্রোচিপ আমদানি করছে, যে জায়গায় উত্তেজনার পারদ এখন ইরান এবং যুক্তরাষ্ট্রের একেবারে তুঙ্গে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন পশ্চিমা গণমাধ্যমের সূত্র ধরে পশ্চিমা গণমাধ্যম এবং বাংলাদেশের একটি গণমাধ্যম এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে যে কি করে মার্কিন বহুজাতিক কোম্পানি এবং সরকারি বিখ্যাত কৌশলগত কোম্পানি নাসা গোপনে ইরানের কাছ থেকে মাইক্রোচিপ আমদানি করছে। দেখুন, অত্যন্ত স্পর্শকাতর এই আপডেট সম্পর্কে ইরানের পক্ষ থেকে কোনো ধরনের রাগঢাক করা হয়নি বা তথ্যের যে সত্যতা সেটা অস্বীকারও করা হয়নি, কারণ ইরানের যেই উৎপাদিত মাইক্রো ইলেকট্রনিক্স চিপ রয়েছে সেটা আমদানি করছে নাসা। সেই খবর নিশ্চিত করেছেন ইরানের ন্যাশনাল মাইক্রো ইলেকট্রনিক্স প্রোগ্রামের যিনি ভাইস প্রেসিডেন্ট রয়েছেন, মিস্টার নিনা আমজাদিন। ইরানের মিসাইল এবং বিভিন্ন ধরনের আধুনিক সামগ্রীর জন্য ন্যানো চিপ উৎপাদনের সক্ষমতা
এবং মাইক্রো প্রযুক্তি ইকোসিস্টেমের উদ্ভাবনীয় যে ক্ষমতা, সেটার যে পেশি শক্তি, সেটাই কিন্তু এর মাধ্যমে প্রমাণ করে। যেমনটাই কিন্তু বলতে চেয়েছেন ইরানের ন্যাশনাল মাইক্রো ইলেকট্রনিক্সের প্রোগ্রামের ভাইস প্রেসিডেন্ট। ইরানের বিজ্ঞান ভিত্তিক প্রতিষ্ঠানগুলোতে উৎপাদিত পণ্য সামগ্রী দেশের চাহিদা মিটিয়ে এখন বিদেশেও রপ্তানি হচ্ছে জানিয়ে মিস্টার ভাইস প্রেসিডেন্ট তার বক্তব্যে বলেন, ইরানের কোনো মাইক্রো ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান নাসা এবং MITর কাছেও তাদের ইলেকট্রনিক্স যে সরঞ্জাম এবং সফটওয়্যার সেটা বিক্রি করতে সক্ষম হয়েছে। তার ভাষ্য অনুযায়ী বিশ্বব্যাপী ইরানের এসব কোম্পানির 15টি সদর দপ্তর রয়েছে। তারা এখন পর্যন্ত উল্লেখযোগ্য পরিমাণের সামগ্রী রপ্তানি করতে সক্ষম হয়েছে। ফরাসি সংবাদ মাধ্যম 5 টুডের দেওয়া তথ্য অনুসারে ইরান বর্তমানে বিভিন্ন ইউরোপের দেশ দ্বারা, তৃতীয় দেশ দ্বারা বর্তমানে আমেরিকার ভেতর তার বিভিন্ন পণ্য নামমাত্র মূল্যে রপ্তানি করছে। দেখুন, ফ্রান্সের সংবাদ মাধ্যম 5 টুডে তাদের খবরে যেমনটা নিশ্চিত করেছে যে প্রাথমিক অবস্থায় মার্কিন যে প্রযুক্তি জায়ান্ট রয়েছে নাসা, সেটা কিন্তু তারা শনাক্তই করতে পারেনি যে তারা ইরানের তৈরিকৃত বিভিন্ন ধরনের মাইক্রোচিপ এবং সফটওয়্যার তাদের যে সকল ক্রিটিক্যাল পণ্য রয়েছে সেখানে তারা সংযোজন করছে। দেখুন, যখন আমেরিকা আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা দেয় যে চীন থেকে এই সকল পণ্য আমদানি করা যাবে না, এখন নাসা এবং আমেরিকান জায়ান্ট কোম্পানির জন্য তৃতীয় দেশ থেকে এগুলো আমদানি করা খুবই দুষ্কর ব্যাপার ছিল, যার জন্য কিন্তু আমেরিকার নিষেধাজ্ঞাকে পাশ কাটানোর জন্য তারা ইউরোপ থেকে এই সকল পণ্য আমদানি করত, আবার ইউরোপের ওই দেশগুলো চীন থেকে এগুলো আমদানি করত। এখন নাসার বিষয়বস্তু ছিল কোয়ালিটি এবং তাদের প্রয়োজন অনুযায়ী সক্ষমতা আছে কিনা সেগুলো নিশ্চিত হওয়ার পর তারা পূর্বের ন্যায় ইউরোপ থেকে ক্রয় করত, যেটা তারা স্পেন থেকেও ক্রয় করেছে, জার্মানি থেকেও ক্রয় করেছে, তারপর তাদের দেশে নিয়ে গেছে। এখন এই জায়গায় ইরান তাদের পণ্য উৎপাদন করে চীনের মাধ্যমে ভায়া হয়ে তৃতীয় দেশের মাধ্যমে ইউরোপে রপ্তানি করে দিয়েছে, আর সেগুলোই কিন্তু চলে গেছে নাসায়। এখন এই বিষয়টাকে কেন্দ্র করে এখন আমেরিকা এবং স্ট্র্যাটেজিকভাবে সামরিক বিশেষজ্ঞদের যে থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে সেখানেও কিন্তু প্রচুরভাবে আলোচনা হচ্ছে যে ইরান একেবারে নামমাত্র মূল্যে এই যে ক্রিটিক্যাল সফটওয়্যার এবং মাইক্রোচিপগুলো রপ্তানি করলো তৃতীয় দেশের মাধ্যমে আমেরিকার ভেতর। এখানে ইরানের উদ্দেশ্যটা আসলে কি? এখানে কি শুধু ব্যবসায়িক দিক থেকে ইরানের কোনো উদ্দেশ্য ছিল, নাকি সামরিক কৌশলের দিকেও উদ্দেশ্য ছিল? যেমন হতে পারে নজরদারির বিষয়ও হতে পারে। এবং এই বিষয়টা তো একেবারে সাধারণ, যখন কোনো দেশ ব্যবসায়িক উদ্দেশ্যে তার পণ্য রপ্তানি করবে সেটার মূল্য কিন্তু কখনো কম হবে না। যখন এই ধরনের পণ্য আমদানি করা সহজ নয় এবং বাজারে শর্টেজ রয়েছে, তখন কিন্তু তারা বেশি মূল্যে রপ্তানি করবে। এই জায়গায় ইরান তৃতীয় দেশের মাধ্যমে, চীনের মাধ্যমে অর্ধেক দামে রপ্তানি করেছে, অবশ্যই এতে তাদের কোনো বড় উদ্দেশ্য রয়েছে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, ইসরায়েলের বিখ্যাত যেই সামরিক প্রযুক্তি তৈরিকারক প্রতিষ্ঠান রয়েছে IAI বা ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি, যারা বিভিন্ন ধরনের ড্রোন এবং স্যাটেলাইটও তৈরি করে, তারাও কিন্তু ইউরোপের বিভিন্ন দেশ থেকে ইরানের তৈরিকৃত এই মাইক্রোচিপ এবং সফটওয়্যার আমদানি করেছে। আর এই জন্যই হয়তো হতে পারে যে ইসরায়েলের ড্রোনগুলো এতটাই মার খাচ্ছে, কারণ সেগুলো কিন্তু ইরানের প্রযুক্তি দিয়ে তৈরি। ইরান এর দুর্বলতা জানে। দেখুন, ইরানের স্পর্শকাতর অত্যন্ত গোপন এই কর্মকাণ্ডে বর্তমানে ইসরায়েল এবং আমেরিকার প্রচণ্ডভাবেই মাথা ব্যথা তৈরি হয়েছে। কারণ দুই দেশে এখন এই বিষয়টা নিয়ে আতঙ্ক যে কোন প্রযুক্তিতে তারা ভুলবশত বা নিজের অজান্তে ইরানি প্রযুক্তি ইনস্টল করে ফেলেছে, যেটা কিন্তু যুদ্ধক্ষেত্রে তাদের জন্য প্রধান গলার কাটা। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ের আপডেট সম্পর্কে আগামী কিছুদিনের ভেতরে আশা করছি আরও বিস্তারিত রিপোর্ট আসবে। তখন কিন্তু সুনির্দিষ্টভাবে আপনাদের কাছে আরও গুরুত্বপূর্ণ তথ্য আমি দিতে পারবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।